চলুন আজ আমরা ভারতের ফিন্যান্সিয়াল সেক্টরের গভীরে যাই আর তিনটি গুরুত্বপূর্ণ কোম্পানিকে নিয়ে বিশ্লেষণ করি আর প্রত্যেকটারই আছে একটা নিজস্ব গল্প, নিজস্ব পোটেনশিয়াল আর হ্যাঁ, নিজস্ব ঝুঁকিও। তো আসল প্রশ্নটা হলো, ফিন্যান্স স্টকগুলো কি একটা বড় দৌড়ের জন্য তৈরি হচ্ছে? আসলে কয়েকটা বেশ ইন্টারেস্টিং সিগন্যাল কিন্তু সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। প্রথম সিগন্যালটা আসছে একেবারে আন্তর্জাতিক মহল থেকে। দেখুন, যখন আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়ে দেয়, তার মানে কি? মানে হলো লোন নেওয়াটা অনেক সস্তা আর সহজ হয়ে যায়। এর ফলে কি হয়? সাধারণ মানুষ বাড়ি কেনার জন্য সহজে লোন পায়, আর কোম্পানিগুলো ওরাও নতুন নতুন প্রজেক্টে টাকা ঢালতে সাহস পায়। আর এই সব কিছু সরাসরি ফায়দা খেয়ে তোলে অবশ্যই ফিন্যান্সিয়াল কোম্পানিগুলো। আচ্ছা, এবার আসি দ্বিতীয় সিগন্যালে, যেটা আসছে আমাদের নিজেদের দেশ থেকেই। ভারতে ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি এখন একটা রেকর্ড লো লেভেলে এসে ঠেকেছে। এখনও পর্যন্ত আরবিআই কিন্তু রেট কমায়নি, কিন্তু পরিস্থিতি যা তাতে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই তারাও এই পথে হাঁটবে। আর সেটা যদি হয়, তাহলে তো ফিন্যান্সিয়াল সেক্টরের জন্য একটা বিশাল বড় দরজা খুলে যাবে। আর দেখুন, এটা কিন্তু কোনো নতুন ব্যাপার নয়। ইতিহাস ঘাটলে আমরা ঠিক এটাই দেখতে পাই। যেমন ধরুন, 2020-তে কোভিডের ধাক্কার পর মার্কেট যখন ঘুরে দাঁড়ালো, নিফটি রিটার্ন দিয়েছিল 147%, কিন্তু ব্যাংক নিফটি সেটা দিয়েছিল 175%। সোজা কথায়, যখন বুল মার্কেট আসে, ফিন্যান্স স্টকগুলো শুধু স্রোতে গা ভাসায় না, ওরা রীতিমতো নেতৃত্ব দেয়। বেশ, তাহলে চলুন আমাদের প্রথম কম্পোনেন্ট দিকে এগোনো যাক। এর নাম বাজাজ ফিন্যান্স। একে আমরা একটা দুর্গের সাথে তুলনা করতে পারি, মানে এতটাই পোক্ত আর নির্ভরযোগ্য। বাজাজ ফিন্যান্সের পক্ষে সবচেয়ে বড় যুক্তিটা কি? এটা একটা কনসিস্টেন্ট কম্পাউন্ডার, মানে বছরের পর বছর ধরে ইনভেস্টরদের টাকা বাড়িয়ে দিয়েছে। কনজিউমার ফিন্যান্সের তো এটা এক কথায় রাজা। তবে মুদ্রার তো উল্টোপিঠও থাকে, তাই না? কিছু দুশ্চিন্তার কারণও আছে, যেমন এর অ্যাসেট কোয়ালিটি নিয়ে কিছু প্রশ্ন উঠছে, আর কোম্পানি নিজেও তাদের গ্রোথের পূর্বাভাসটা একটু কমিয়ে দিয়েছে। কোম্পানিটা ঠিক কতটা বড় সেটা বুঝতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট। বাজাজ ফিন্যান্সের অ্যাসেটস আন্ডার ম্যানেজমেন্ট মানে AUM এখন 4.62 লক্ষ কোটি টাকা। ভাবা যায়? আর এটা কিন্তু গত বছরের চেয়ে 24% বেশি। এই সংখ্যাটাই বলে দেয় কোম্পানিটা কতটা বড়, স্টেবল আর এখনও কি দারুণ গতিতে বাড়ছে। এবার আসা যাক দ্বিতীয় প্লেয়ারের কথায়। একে বলা যেতে পারে বাজারের নতুন ডিসরাপ্টার, জিও ফিন্যান্সিয়াল। এর পেছনে আছে রিলায়েন্সের মতো এক বিশাল ইকোসিস্টেমের জোর। তবে হ্যাঁ, এখানে যেমন বিশাল সম্ভাবনা, তেমনই কিন্তু ঝুঁকিটাও অনেক বেশি। জিও ফিন্যান্সিয়ালের সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা কি? অবশ্যই রিলায়েন্সের কোটি কোটি গ্রাহকের ভিত্তি আর এর ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ। কিন্তু অন্যদিকে এর শেয়ারের ভ্যালুয়েশন এখন আকাশ ছোঁয়া, আর এত বড় একটা গ্রুপের অংশ হওয়ায় রেগুলেটরদের কড়া নজর সবসময় এর উপর থাকবে। এটাও কিন্তু একটা বড় রিস্ক ফ্যাক্টর। কিন্তু এর গ্রোথ, সেটার কথা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। শেষ কোয়ার্টারে এর নেট প্রফিট বেড়েছে 114%। হ্যাঁ, ঠিকই শুনছেন, 114%। এটা থেকেই বোঝা যায় এর মধ্যে কতটা বিস্ফোরক সম্ভাবনা লুকিয়ে আছে। আর আমাদের লিস্টের 3 নম্বরে আছে এক টার্নারাউন্ড স্টোরি, আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এই ব্যাংকটা একটা দারুণভাবে ঘুরে দাঁড়ানোর গল্পের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ভ্যালুয়েশনও এখনও তুলনামূলকভাবে বেশ কম। এর পক্ষে বাজি ধরার কারণ কি? প্রথমত, এর অ্যাট্রাকটিভ ভ্যালুয়েশন, আর দ্বিতীয়ত এর অ্যাসেট কোয়ালিটি, যা দিন দিন ভালো হচ্ছে। কিন্তু চ্যালেঞ্জও কম নয়। বড় বড় ব্যাংক আর নতুন ফিনটেক কোম্পানিগুলোর সাথে একে রীতিমতো লড়তে হচ্ছে। আর এই ছবিটা দেখুন, এটা ব্যাংকটার একটা মূল শক্তিকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এর কাসার রেশিও হল 50.1%। সোজা কথায় এর মানে হল ব্যাংকের তহবিলের একটা বড় অংশ আসছে কারেন্ট আর সেভিংস অ্যাকাউন্ট থেকে, যা খুবই কম খরচের। আর কম খরচে টাকা জোগাড় করতে পারা মানেই তো প্রফিট করার জন্য একটা বড় অ্যাডভান্টেজ। তো এতক্ষণ আমরা 3টে কোম্পানিকে আলাদা আলাদা করে দেখলাম। চলুন এবার এদেরকে পাশাপাশি রেখে তুলনা করা যাক, তাহলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে জিও ফিন্যান্স, যার গ্রোথ রকেটের মতো কিন্তু ঝুঁকিও ততটাই। অন্যদিকে বাজাজ ফিন্যান্স, যেটা স্টেডি গ্রোথ দিচ্ছে কিন্তু কিছু নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। আর শেষে আছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, যার ভ্যালুয়েশনটা দারুণ আর ঘুরেও দাঁড়াচ্ছে, কিন্তু কম্পিটিশনটা একটা বড় মাথা ব্যথার কারণ। বেশ, এত সব তথ্য তো হলো। এবার আসা যাক আসল প্রশ্নে। একজন ইনভেস্টরের জন্য তাহলে কোনটা সেরা অপশন? দেখুন, এর কোনো সোজা সাপটা উত্তর নেই।
এটা পুরোপুরি নির্ভর করছে বিনিয়োগকারীর নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। তাহলে বটম লাইনটা কি দাঁড়ালো? যারা হাই রিস্ক নিয়ে হাই রিটার্ন চান তাদের জন্য হয়তো জিও ফিন্যান্স, যারা একটা স্টেবল পরীক্ষিত ঘোড়ার উপর বাজি ধরতে চান তাদের জন্য বাজাজ ফিন্যান্স, আর যারা একটা আন্ডারডগ, একটা টার্নারাউন্ড স্টোরিতে কম দামে বিনিয়োগ করে তার অংশ হতে চান তাদের জন্য আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটা ইন্টারেস্টিং অপশন হতে পারে। ভারতের ফিন্যান্সিয়াল সেক্টরের এই গল্পটা কিন্তু এখনও লেখা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই গল্পের কোন চরিত্রের ওপর বাজি ধরা হবে? সেই পোক্ত দুর্গ, নাকি বাজারের নতুন প্রতিযোগী, নাকি সেই ঘুরে দাঁড়ানো যোদ্ধা? সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে।